আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ কমন একটি রেসিপি। আমরা কিন্তু সকলেই পারি, আমরা সকলেই পারলেও আজ আমি আপনাদের জন্য আমার রেসিপিতে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর রেসিপিটি হলো কলমি শাক ভাজি। এই কলমি শাক ভাজির জন্য আমি 2 মুঠো কলমি শাক নিয়েছি। এটি আমরা সকলেই কম বেশি চিনে থাকি। এটি সারা বছরই পাওয়া যায়, খুবই মজার একটি শাক। এরপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। এর পাতাগুলো একটু লম্বা লম্বা থাকে, আমি ছোট করে কেটে নিয়েছি। অনেকে কুচি কুচি করে ফেলে শাক ভাজির সময়, আমি কুচি কুচি করতে ভালো লাগে না, তাই আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপরে চুলায় চলে এসেছি। চুলায় এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার অয়েল। আপনারা যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। শাকের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। তেল দিলে শাকের পুষ্টিগুণটা অটুট থাকে এবং এর কালারটা অনেক সুন্দর থাকে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ 10 থেকে 12টি দিয়ে আমি এখন ভেজে নেব। শাক ভাজির তেলের মধ্যে যদি আগে এভাবে শুকনো মরিচগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে শাকের টেস্টটা খুবই ভালো আসে এবং শুকনো মরিচের যে একটা স্মেল আছে শাকের মধ্যে সেটা পাওয়া যায়। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মরিচগুলোকে তুলে আলাদা করে রেখে দিব। আলাদা করে রেখে এখান থেকে অর্ধেকটাকে আমি ক্র্যাশ করে রাখবো আর অর্ধেকটাকে আমি আস্ত রেখে দিব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ রসুন কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন রসুন এবং পেঁয়াজকে একসঙ্গে আমি সফট করে লাইট গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। একদম পুড়ে ফেলা যাবে না, একদম বেরেস্তার মতো করা যাবে না। এটাকে সফট হওয়ার পরে যে একটা লাইট গোল্ডেন কালার আসে সেই পরিমাণ করে ভেজে নিতে হবে। তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। যদি আপনাদের অনেক বেশি শাকও হয়, আপনারা সেই অনেক বেশি শাককেও ছোট একটা পাতিলে রান্না করতে পারবেন এভাবে যদি দেন। প্রথমে অল্প শাক দিয়ে লবণ দিয়ে একটু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেবেন। আমি লবণ দিয়ে দিচ্ছি আমার শাকের পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের শাকের পরিমাণ এবং টেস্ট অনুযায়ী দিবেন। যখন প্রথমবারের শাকগুলো একটু সফট হয়ে আসবে, এরপরে আবারও আপনারা ওখান থেকে শাক দিয়ে দিবেন। আবারও একটু নেড়েচেড়ে সফট হয়ে আসলে এর পরের বারে আবারও দিবেন। এভাবে অল্প অল্প করে শাক আপনারা ছোট পাতিলে অনেক শাক রান্না করতে পারবেন। অনেকেই সবগুলো শাককে একসঙ্গে পাতিলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেয়, এতে করে শাকের নিচে দিয়ে পুড়ে যায়। এভাবে যদি রান্না করেন তাহলে শাকের নিচে দিয়ে পুড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে, তো শাকটা সুন্দরভাবে ভাজি হয়। আর পুড়ে গেলে শাকের স্মেল নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। এভাবে রান্না করলে শাকের স্মেলটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে এবং এক পাতিলে ছোট পাতিলে আপনারা অনেক শাক একসঙ্গে রান্না করতে পারবেন। এভাবে অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে সফট করে এরপরে আবারও অল্প অল্প করে দিয়ে সফট করে আপনারা শাকগুলোকে এক পাতিলে অনেক শাক দিয়ে রান্না করে নিতে পারেন। শাকগুলো যখন একটু সফট হয়ে আসবে এরপরে আমি দিয়ে দিব ঢাকনা। সমস্ত শাকগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এই পাতিলে দেখুন আমার 1 খাঁচি শাক দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। পাতিলে মনে হচ্ছে আরও যতগুলো শাক আমি দিয়েছি আর অতগুলো শাক আমি দিতে পারবো। এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেওয়ার পরে এই শাকগুলো যখন পানি ছেড়ে দিবে তারপরে আমি শাকগুলোকে ঢাকনা উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এখন নেড়ে চেড়ে দিচ্ছি যেন লবণ পানিটা সমস্ত শাকের ভিতরে সমানভাবে ঢুকে। এই অবস্থাতে যদি আপনারা শাকটাকে নেড়েচেড়ে না দেন তাহলে শাকের ভিতরে কিন্তু লবণটা সমানভাবে ঢুকবে না, কোনোটার মধ্যে কম বেশি হয়ে যাবে। এরপরে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করেছি। পানি শুকিয়ে যাওয়ার পরে দেখুন খেয়াল রাখবেন শাক যেন পুড়ে না যায়।
পানি শুকিয়ে গিয়েছে। পানি শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলোকে খুব বেশিক্ষণ ধরে রান্না করা বা ভাজি করার প্রয়োজন নেই, এতে করে শাকের ময়েশ্চার নষ্ট হয়ে যায়। আর যে মরিচগুলোকে আমি ভেজে রেখেছিলাম অর্ধেকটাকে ক্র্যাশ করে এখন আমি শাকের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। যখন আমরা শাকগুলোকে খাবো তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে, মরিচগুলো যখন আমাদের দাঁতের নিচে বা খাবারের সময় পড়বে। এরকম শাক আমাদের গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আর কোনো রেসিপির প্রয়োজনই হয় না। এখন শাকগুলোকে আমি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। খেয়াল রাখবেন শাক ভাজার সময় কিন্তু একদম ড্রাই যেন হয়ে না যায়। যদি শাক একদম শক্ত বা শুকনো শুকনো বেশি হয়ে যায় তখন কিন্তু শাক খেতে ভালো লাগে না। শাকের মধ্যে একটু ময়েশ্চারাইজার থাকতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত মরিচ, ভাজা মরিচগুলো। এই ভাজা মরিচ ভাত খাওয়ার সময় শাক দিয়ে যদি খাওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক টিপস সহ রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালাম।